আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, বলছেন ত্রাণ উপদেষ্টা। এদিকে কাপ্তাই হ্রদের পানি ছাড়ার সিদ্ধান্ত হয়নি। জানাবো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা প্রশ্নে যা বলল জাতিসংঘ। ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যান চলাচল বন্ধ। এবং সর্বশেষ জানাবো পুলিশ কি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে, বলছেন ত্রাণ উপদেষ্টা। বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, বন্যায় জনগণের জনমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। উপদেষ্টা আরো বলেন, ভারতের অংশে বাঁধ খুলে দেওয়ার বন্যা হয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হলেও এ ব্যাপারে সরকারিভাবে তথ্য দেওয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি বলেন, বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসবেন, সেখানে এই বিষয়টি পরিষ্কার হবে। কাপ্তাই হ্রদের পানি ছাড়ার সিদ্ধান্ত হয়নি। কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে, ফেসবুকে এমন প্রচারে আতঙ্ক চেপে বসেছে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের মানুষের মধ্যে। তবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহারে নিশ্চিত করেছেন, এখনো কাপ্তাই হ্রদের পানি ছাড়ার সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা 109 মিনি সি লেভেল এমএসএম। বৃহস্পতিবার দুপুর 12টায় পানি ছিল 103 এমএসএল। আরও 6 এমএসএল হলে পানি ছাড়তে হবে। ছাড়া 6 ঘন্টা আগে মাইকিং নয়, গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে। গতকাল দেশব্যাপী বন্যা পরিস্থিতির অবনতির পরপরই ফেসবুকে কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে এমন খবর ছড়িয়ে পড়তে থাকে। এমন খবরে দেশ ও দেশের বাইরে থেকে মানুষ গণমাধ্যম কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। উৎকণ্ঠা ছড়িয়ে যায় চট্টগ্রামের রাজাউন, রাঙ্গুনিয়া, বোয়ালখালী সহ ভাটির এলাকাগুলোতে। এদিকে বর্তমানে চট্টগ্রামের হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হালদা নদী ছাড়াও লেলাং খাল, ধুরুং খাল, সর্তা খাল, ফটিকছড়ি খাল, মন্দাকিনা খাল, গজারিয়া খাল, তেলপাড়ি খাল, কুতুবছড়ি খালের তীর ভেঙে পানি লোকালয়ে ঢুকেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরসরাই, রাজওয়ান ও হাটহাজারীতে অন্তত 2.5 লাখ মানুষ। গতকাল বুধবার রাতে উপজেলার 22টি ইউনিয়নের সব কয়টি গ্রাম প্লাবিত হয়েছে। ধুরং ও হালদা নদীতে পানির চাপ বাড়ায় অন্তত 6টি স্থানে ভেঙে গেছে বাড়িবাঁধ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জেম হক চৌধুরী বলেন, ফটিকছড়ি দিয়ে প্রবাহিত হালদা নদী ও বেশ কিছু খালের পানি বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে। পানিবন্দী লাখো মানুষ প্রায় একই অবস্থা কর্ণফুলী নদী তীরবর্তী রাজওয়ানের। আশঙ্কা করা হচ্ছে, যদি পরিস্থিতির অবনতি ঘটে, যদি কাপ্তাই হ্রদের পানি কর্ণফুলী নদীতে ছড়াতেই হয়, তাহলে আরো বেশি এলাকায় নতুন করে বন্যা তৈরি হবে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা প্রশ্নে যা বলল জাতিসংঘ। দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলা ভাঙচুরের ঘটনায় মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। ওই সাংবাদিক বলেন, সোমবার বিকেলে আমার কর্মস্থল বাংলাদেশ প্রতিনিধি সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা এখনো গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকরা। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিবের কোনো বক্তব্য বা মন্তব্য আছে কিনা জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, বিশ্বের যে কোনো স্থানে সাংবাদিকদের নিরাপত্তা যে কোনো দেশের জন্য, বিশেষ করে ক্রান্তিকাল অতিক্রম করা দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের তাদের কাজ করার অনুমতি দেওয়া এবং যারা সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ঘটায় তাদের জবাবদিহি করা গুরুত্বপূর্ণ। আরেক প্রশ্নে ওই সাংবাদিক জানতে চান, জাতিসংঘের একটি তদন্ত দল বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, জাতিসংঘের দলটি 15 জুলাই থেকে 19 আগস্ট ঘটে যাওয়া সব তথ্য, সব হত্যা, ডাকাতি ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত করবে। এই নিয়ে জাতিসংঘের অবস্থান কি? মুখপাত্র জবাবে বলেন, আমাদের মানবাধিকার বিষয়ক সহকর্মী যারা এর নেতৃত্বে রয়েছেন, আমি তাদের কাছ থেকে আপনাকে জানতে বলবো, কিন্তু এটি স্পষ্ট যে সহিংসতা ঘটানো অপরাধীদের জবাবদিহি করতে হবে। গত সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ইস্ট ওয়েস্ট মিডিয়ার কম্পাউন্ডে প্রবেশ করে। দুষ্কৃতকারীরা প্রথমে রেডিও ক্যাপিটালের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর বাইরে এসে দুষ্কৃতকারীরা মিডিয়া প্রাঙ্গণে রাখা অন্তত 25 থেকে 30টি গাড়িতে ভাঙচুর চালায়। নিরাপত্তা কর্মীরা বাধা দিতে গেলে তাদের দিকে লাঠি দিয়ে তেড়ে যায় দুষ্কৃতকারীরা। এই সময় ওই সময় প্রতিষ্ঠানিক কর্মকর্তাদের ধাওয়া করে দুষ্কৃতকারীরা কয়েকজনকে মারধর করা হয়। এরপর দুষ্কৃতকারীরা দৈনিক কালের কণ্ঠে অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।
যারা কাচের দেওয়াল ও দরজা ভাঙচুর করে তারা অভ্যর্থনার দায়িত্বে থাকা অফিস কর্মীদের দিকে লাঠি দিয়ে তেড়ে যায়। এ সময় অফিস থেকে গণমাধ্যম কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। হামলাকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রাণ রক্ষায় তারা এদিক সেদিক ছোটাছুটি করেন। এভাবে দুষ্কৃতকারীরা প্রায় আধ ঘন্টা ধরে নারকীয় তাণ্ডব চালায়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশাপাশি 3টি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান বাংলা নিউজ 24.com, নিউজ 24 এর চ্যানেলটি, স্পোর্টস ও ক্যাপিটাল FM রেডিওর অফিস রয়েছে। ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যান চলাচল বন্ধ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ফলে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের মিরসরাইয়ের জোরায়েরগঞ্জ ইউনিয়নের BSM-RM গেট থেকে মামা ফকির আস্তানা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সেখানে অনেককে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। উত্তরা পরিবহনের বাস চালক শাহাবুদ্দিন জানান, BSRM গেটের পর থেকে সড়কে হাঁটু পানি, ফলে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে। কেউ উল্টো পথে গাড়ি নিয়ে যাওয়ার যানজট দেখা দিয়েছে। সোনাপাহাড় এলাকায় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, সকালে অনেক বেশি পানি ছিল, এখন কিছুটা কম। এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। বৃষ্টি, পাহাড়ি ঢল ও আরশীনগর ফিউচার পার্ক নির্মাণের কারণে এমন হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সরকার বলেন, মহাসড়কে পানির কারণে যান চলাচল বন্ধ। পানি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে। পুলিশ কি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে পারবে? 11 আগস্ট বাংলাদেশ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেন। তিনি লক্ষ্য করেন যে গোটা বাহিনীকে দেশের জনগণ শত্রু ভাবতে শুরু করেছে। পদত্যাগপত্রে খুলনা বরিশাল ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গত 10 বছরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত মন্ত্রীদের কাছ থেকে অবৈধ আদেশ পালন করতে বাধ্য হয়েছি। এই নিষ্ঠুর এবং বর্বরচিত আদেশগুলো একটি বেআইনি শাসনকে রক্ষা করায় এবং কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষমতা এবং আর্থিক লাভকে প্রসারিত করার জন্য কায়েম করা হয়েছিল। মনিরুজ্জামানের পদত্যাগপত্র এমন এক সময় এলো যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ হিমশিম খাচ্ছে। হাসিনা 2009 সাল থেকে ক্ষমতায় ছিলেন। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। সরকারি চাকরিতে কোটা সিস্টেমের সংস্কার নিয়ে ছাত্র নেতৃত্বাধীন একটি ব্যাপক আন্দোলন দক্ষিণ এশিয়ার এই দেশটি জুড়ে অস্থিরতার ঢেউ তুলেছিল, যার জেরে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এবং সেই সঙ্গে স্বনির্বাসনে চলে যান। বিক্ষোভের জোরে শুধু হাসিনা সরকারই নয়, বাংলাদেশের পুলিশ বাহিনীও, যাকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দমন-পীড়নের হাতিয়ার হিসেবে দেখা হতো, জনরোষের ভারে ভেঙে পড়ে। হাসিনার শাসনের অবসান উদযাপনের জন্য উল্লাসিত জনতা রাস্তায় জমায়েত হওয়ার সাথে সাথে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাড়তে থাকে সহিংসতা। ঢাকা এবং শহরের বাইরে এমন প্রয়োগকারী সংস্থার প্রায় সম্পূর্ণ পতন ঘটে। এমনকি 4 আগস্ট পর্যন্ত হাসিনার দলীয় কর্মীদের পাশাপাশি পুলিশও বিক্ষোভের সময় আন্দোলনকারীদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছিল। জুলাইয়ের প্রথম দিকে শুরু হওয়া বিক্ষোভের ফলে 400 জনেরও বেশি মানুষ, প্রধানত ছাত্র এবং সাধারণ নাগরিক নিহত হয় এবং কয়েক হাজার আহত হয়। এই ক্র্যাকডাউনের পর দেশের মানুষ পুলিশকে জল্লাদ ভাবতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা মাহমুদুল হক বলেন, পুলিশ বাহিনী হাসিনার রাজনৈতিক দল বলে পরিপূর্ণ। যারা তার ফ্যাসিবাদী শাসনকে টিকিয়ে রাখার জন্য সবকিছু করেছে, তারা এই গণহত্যার জল্লাদ, যেখানে আমার শত শত ভাই বোনকে নৃশংসভাবে হত্যা ও আহত করা হয়েছিল। বিবেক সম্পন্ন কোনো মানুষই এই ধরনের গণহত্যামূলক আদেশ পালন করতে পারে না। রংপুরের উত্তরাঞ্চলীয় জেলায় আবু সাইদ নামে একজন নিরস্ত্র ছাত্রকে পুলিশের গুলি করে হত্যা করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এটি সেই শত শত ভিডিওর মধ্যে একটি ছিল যা পুলিশ অফিসারদের দ্বারা সংঘটিত বর্বরচিত আচরণকে প্রকাশ করে। অ্যামনিটিস ইন্টারন্যাশনাল দ্বারা যাচাই করা সাইদের হত্যার ভিডিওটি জুলাই গণহত্যার প্রতীক হয়ে উঠেছে। একটির পর একটি ভিডিওতে উঠে এসেছে আহত ছাত্রদের বেদনাদায়ক গল্প, সন্তানহারা পরিবারগুলোর আর্তনাদ। কারোর চোখের গুলি লেগেছে, কারোর শরীর এফর করে গেছে স্প্লিন্টার। পুলিশের প্রতি আজ ব্যাপক ঘৃণা জন্মেছে সাধারণ মানুষের মধ্যে। এত কিছুর পরেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের সহিংসতা থামেনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, তারা 1 সপ্তাহ ধরে ব্লক রেড চালিয়েছে। এমনকি যখন কোনো সক্রিয় বিক্ষোভ ছিল না, তখন 11,000 জনকে আটক করা হয়, যাদের মধ্যে 85% বেশি ছাত্র এবং সাধারণ নাগরিক ছিলেন। প্রেসিডেন্টের আদেশে 6 আগস্ট বন্দীদের সকলকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের এই আচরণ সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণকে রক্ষা করার শপথ নেওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশে পেশাশক্তির আস্ফালন দেখিয়ে এসেছে। বিশেষ করে বিক্ষোভের সময় যদিও এই গ্রীষ্মের প্রতিবাদ আন্দোলন সবকিছুকে ছাপিয়ে গেছে, কারণ শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে গোলাবারুদ
টিয়ার গ্যাস থেকে শুরু করে নৃশংস বল প্রয়োগ কোনো পশুর বাকি রাখেনি পুলিশ বাহিনী। এখন হাসিনা চলে যাওয়ায় জনগণের ক্ষোভ প্রকাশ হয়েছে সেই প্রতিষ্ঠানের উপর যেটি এক সময় তাদের দমিয়ে রেখেছিল। এই ক্রোধের সবচেয়ে ভাঙচুর বহিঃপ্রকাশ ঘটে হাসিনার পদত্যাগের পরপরই, যখন জনতা সারা দেশে পুলিশ স্টেশনে হামলা চালায়, জ্বালিয়ে দেয় এবং অফিসারদের সাথে সহিংস সংঘর্ষে লিপ্ত হয়। 5 আগস্ট হাসিনার ভারতে এয়ারলিফটের খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টা পরে রাজধানীর অন্যতম প্রধান আইন প্রয়োগকারী কেন্দ্র উত্তরা পূর্ব থানা সন্ধ্যা 6টা নাগাদ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। শত শত ক্ষুব্ধ নাগরিক পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পোশাকধারী অফিসাররা ভিড়কে ছাত্রভঙ্গ করার নিরর্থক প্রচেষ্টায় মরিয়া হয়ে কাঁদানে গ্যাস ও শূন্যে গুলি ছুটতে শুরু করে। হামলার সময় উপস্থিত তুষার আব্দুল্লাহ সেই ভয়াবহতার কথা স্মরণ করে বলেছেন, আমি দেখেছি গুলিবিদ্ধ লোকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এটি একটি যুদ্ধক্ষেত্রের মতো ছিল। মানুষ চিৎকার করছিল, চারদিকে দৌড়াচ্ছিল। আমি সেখানে দাঁড়িয়ে খুব অসহায় বোধ করছিলাম। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। যাত্রাবাড়ি, তেজগাঁও, মোহাম্মদপুর ও খিলগাঁও থানায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশে 450টিরও বেশি থানায় হামলা করা হয়েছে। সহিংসতা এতটাই তীব্র ছিল যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ অফিসারদের তাদের পদ খালি করার নির্দেশ দেন। বাংলাদেশের বিভিন্ন থানা থেকে রিপোর্ট করা হয়েছে যে জনতার হামলার কমপক্ষে 42 জন পুলিশ নিহত হয়। পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছেন, 6 আগস্ট বিকেল পর্যন্ত বাংলাদেশের 2,10,000 পুলিশ কর্মকর্তা একজনও সারা দেশের কোনো থানায় উপস্থিত ছিলেন না। গুলশান বিভাগের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ নুরা আলম তাদের স্টেশন পরিত্যাগ করার নির্দেশের মুহূর্তটি বর্ণনা করে বলেন, আমাদের অস্ত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সুরক্ষিত করার এবং তারপর থানা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরিস্থিতি খুব বিপজ্জনক ছিল। আমাদের পোস্ট ত্যাগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই দুর্ভাগ্যজনক দিনটি পুরো দেশে কার্যত পুলিশের উপস্থিতি ছাড়াই কাটিয়েছে। যে বাহিনীটি একসময় হাসিনার সরকারের স্তম্ভ ছিল, সেই বাহিনী জনসাধারণের সুরক্ষা দেওয়ার পরিবর্তে বিক্ষোভের ভারে ভেঙে পড়েছিল। দেশে আইনশৃঙ্খলা বাহিনী অনুপস্থিত শূন্যতা তৈরি করে নাগরিকদের আতঙ্কিত করে তোলে। কারওয়ান বাজারের 60 বছর বয়সী বাসিন্দা রফিকুল ইসলাম তার আশঙ্কার কথা জানিয়ে বলেছেন, বিরোধী দলীয় সদস্যরা প্রতিশোধ নেওয়ার কারণে শহরটি বিশৃঙ্খলার মধ্যে পড়ে। আমাদের রক্ষা করার কেউ ছিল না, এটা ভয়ঙ্কর। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।